সেই এক প্রলয়ঙ্কর ঝড়, সে তোমরা চিন্তাও করতে পারবে না। ঝড়ের সে কি আওয়াজ! সমস্ত দুনিয়া যেন উল্টে পাল্টে যাচ্ছে সেই ঝড়ে। পাহাড়ি এলাকা, দূরে দূরে পাহাড়ের সারি দেখা যাচ্ছে। পাহাড় থেকে হু হু করে জল বয়ে নিচের দিকে পড়ছে। মড়মড় করে কোথাও যেন গাছ ভেঙে পড়ল। একটা একটা সরাইখানায় আমরা আশ্রয় নিয়েছি। সরাইখানার অবস্থা বিশেষ ভালো নয়। এখনই মনে হচ্ছে চাল উড়ে যাবে। আমরা কয়েকজন আছি। সকালের দিকে আকাশের অবস্থা বেশ ভালোই ছিল। আসলে আসলে তখনকার দিনে রাস্তাঘাট তো তেমন ভালো ছিল না। অনেক চড়াই উতরাই বেয়ে নদীর সাঁকো পেরিয়ে তবে পাহাড়ি রাস্তায় যাওয়া যেত। তারপর আবার বৃষ্টি বাদল হলে তো কথাই নেই। হ্যাঁ, যাচ্ছিলাম তীর্থে, বদ্রীনাথ ধাম। শুনেছি 4 ধাম যাত্রা করলে নাকি অনেক পুণ্য সঞ্চয় হয়। তবে আমার পুণ্য সঞ্চয় করার দিকে কোনো লোভ তেমন ছিল না। আমি শুনেছিলাম হিমালয়ের কোলে অনেক সাধুর আস্তানা আছে এবং তারা দৈব জ্ঞান সম্পন্ন। ওই ঠান্ডায় নামে মাত্র কৌপিন পরে তারা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকেন এক পায়ে, সূর্যের দিকে মুখ করে। খাদ্য বলতে কেবল হিমালয়ের জঙ্গলের ফলমূল। হরিদ্বার থেকে সবে হিমালয়ের পথে যাত্রা শুরু করেছিলাম, আর তখনই পথে ঘটল বিপত্তি। শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। আর বৃষ্টি শুরু হতেই যে জায়গায় আশ্রয় নিয়েছিলাম সে তো তেমন কোনো পাকাপোক্ত সরাইখানা নয়, একটা ওই চালাঘর মতো বলা যায়। প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল যে পিছনের পাহাড়টা যেন হুড়মুড় করে আমাদের ওপর ভেঙে পড়বে। শেষমেশ বৃষ্টি থামল, কিন্তু খবর পাওয়া গেল যে ধস নেমে সামনের রাস্তা বন্ধ। আর কি হলো না, সে যাত্রায় আর তীর্থ দর্শন হলো না। নিচের রাস্তায় নেমে এলাম। আমার সাথে একজন বাঙালি ছেলে ছিল, কম বয়সী। সে হরিদ্বারই থাকে। তো সে আমাকে প্রস্তাব দিল যে আমি যদি তার সাথে 2 দিন কাটিয়ে যাই তো ভালো হয়। বদ্রীনাথের দিকে যাওয়া হলো না বলে একটু মনটা খারাপ হয়ে গেলেও ভাবলাম যে ঠিক আছে, 2 দিন কাটিয়ে যাই। যদি আবার শুনি রাস্তা ঠিক হয়েছে তাহলে আবার যাওয়ার চেষ্টা করব। কিন্তু না, কিছুতেই কিছু হলো না। এমন কিছু ঘটনা ঘটল, এই হরিদ্বার থেকেই ফিরে আসতে হলো। আরে কি ঘটনা ঘটলো সেটাই বলুন। আজ এটাই না হয় আমরা গল্প হিসেবে শুনি। ওই তো বললাম যে আমার সাথে একটি বাঙালি ছেলের আলাপ হয়েছিল। সে হরিদ্বারই থাকে, একটা বাঙালি হোটেলে কাজ করত। তো আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা, তুমি এখানে এলে কি করে? তোমার নাম কি? আমার নাম তপন। আমার মা ছোটবেলায় মারা গিয়েছিল, তো বাবা দ্বিতীয় বিয়ে করেছিল। কিন্তু সৎমা এত অত্যাচার করতো যে ভালো লাগতো না বাড়িতে থাকতে। লেখাপড়াও হলো না। হাওড়ার দিকে একটা ছোট শহরে থাকতাম। সেখান থেকে একদল লোক তীর্থে এলো এদিকে, আমিও তাদের সাথে চলে এলাম। তারপরে এখানে একটা বাঙালি ভাতের হোটেলে কাজ নিলাম। সেখানেই থাকতাম, তবে এখন এখানকার একজনের বাড়িতেই থাকি। সে এখানকার ব্যবসায়ী, অনেকগুলো দোকান আছে বাজারে। তারও কিছু কাজ আমি করে দিই, তাই সে আমাকে তার বাড়িতে থাকতে দিয়েছে। কিন্তু সে অনেকক্ষণ ধরে আমাকে কি যেন বলবো বলবো করছিল, কিন্তু বলতে পারছিল না। তাকে অভয় দিয়ে বললাম, কিন্তু কি? হ্যাঁ, কি? আহা, কি বলতে চাইছিলে বলেই ফেলো না। বলো বলো। মানে আমি এখন যেখানে থাকি সেই বাড়ির বউ, আমি তাকে ভাবি বলে ডাকি। তার কোনো ছেলে পেলে হচ্ছে না। ভাবি বড় কান্নাকাটি করে। আমি তাদের অনেক কাজ করে দিই, তো তাই ঘরের ছেলে হয়ে গিয়েছি।
ছেলে মেয়ে হচ্ছে না বলে ওরা ভাবিকে মারধরও করে। আমি বদ্রীনাথে যাচ্ছিলাম তো শুধু ভাবির জন্যই। যদি কোনো সাধু সন্তর থেকে কোনো দৈব ওষুধ পাওয়া যায়। ও, তা তুমি এত কথা জানলে কি করে? ভাবি কি তোমার কাছে কান্নাকাটি করেছে বা তোমাকে বলেছে দৈব ওষুধ আনতে? হুম? না, মানে ভাবির এক দূর সম্পর্কের বোন ওদের বাড়িতেই থাকে, কাজের মেয়ের মতো। সে আমাকে বলে। তবে আমি আমি নিজের চোখেও দেখেছি ভাবিকে কান্নাকাটি করতে। তো হঠাৎ তোমার এ কথা মনে হলো কেন? আচ্ছা, আমি গেলে কোনো কাজ হবে? আমি আপনার সাথে কথা বলে বুঝেছি আপনার কতকগুলো বিশেষ গুণ আছে। আপনি অনেক কিছু পারেন। আমরা যখন পাহাড়ের পথে রওনা হচ্ছি তখন আপনিই তো বলেছিলেন এই যাত্রা আমাদের বাবা বদ্রীনাথকে দেখা বোধহয় হবে না। তখন কিন্তু আকাশ পরিষ্কার ছিল, কেউ আপনার কথা বিশ্বাস করেনি। আর আমাকে দেখে বলেছিলেন আমার তো অনেক দায়িত্ব বাকি আছে, এই বয়সে তীর্থে যাচ্ছি কেন, আমার নিশ্চয়ই কোনো বিশেষ উদ্দেশ্য আছে, এটাও বলেছিলেন আপনি। দেখো, তোমাদের বলতে ভুলে গেছি, ওই আমি যখন হরিদ্বারে গঙ্গার ধারে বসেছিলাম তখন একজন মানুষ আমার থেকে একটু দূরে বসেছিল। তা আমি তখন কিছু হিন্দুস্থানি লোকের থেকে বদ্রীনাথ কিভাবে যাওয়া যায় সে সম্পর্কে জিজ্ঞেস করছিলাম। সেই মানুষটা হঠাৎ গায়ে পড়েই আমাকে বলেছিল, কেন বেকার কথা জিজ্ঞেস করছিস? বাবা বদ্রীনাথ কি তোকে ডেকেছে? না ডাকলে তার কাছে যাওয়া যায় না রে। যা যা, ভাগ এখান থেকে যা। শুদ্ধ চিত্ত না হলে তার কাছে যাওয়া যায় না। যা 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 যা, এখন যা এখান থেকে, যা, আমাকে জ্বালাস না। লোকটার কথা শুনে রাগ হয়েছিল। শুদ্ধচিত্ত কথাটার আবার মানে কি? হ্যাঁ, ও কে আমার চরিত্র সম্পর্কে বলার? মানছি মানছি যে খুব বিশুদ্ধ চরিত্রের আমি নই, কিন্তু কেউ আঙুল তুলে সেটা বললে রাগ হয় বই কি, কি বলো, হয় না? তো তাকে একটা কড়া জবাব দিতে যাব এমন সময় ওই যাদের সাথে কথা বলছিলাম তাদের একজন মাতব্বর এসে পড়ায় তার সঙ্গে কথা বলতে ব্যস্ত হয়ে পড়লাম। তখনকার দিনে দল বেঁধে তীর্থে যেতে হতো, বুঝলে। রাস্তাঘাট তো ছিল না, খুবই কষ্টকর ছিল সেই যাত্রা। যাই হোক, তার সাথে কথা বলে ওই লোকটাকে দেখতে গিয়ে দেখি সে হাওয়া, হ্যাঁ একেবারে হাওয়া। তো খুবই বিরক্ত হয়েছিলাম তার উপর। এ ব্যাপারে আরও রাগ ধরে গেল। তাকে ঠিক মতো জবাব দিতে পারলাম না তো, সেই কারণে। কিন্তু লোকটার কথাটা আমার মাথায় ছিল, আর তখন থেকে কেন যেন মনে হচ্ছিল বিঘ্ন ঘটবে, সে যাত্রায় কিছু বিঘ্ন ঘটবে। সেই কথাই তপনকে বলেছিলাম একবার। সে আমাকে ভবিষ্যৎ দ্রষ্টা হিসেবে ধরে নিয়েছিল। সত্যিই তো, আপনি তো ভবিষ্যৎ দ্রষ্টাই, মানে আপনি ভবিষ্যৎ দেখতে পান। তাহলে ও ভুল কি বলেছে? আপনার আরও কিছু ক্রিয়াকলাপ দেখিয়ে দিতে পারতেন, তাহলে তো বেশ আপনার পসার জমে যেত। দেখো কিশোরী, তোমাদের তো অনেকবার বলেছি যে ওইসব ছোটোখাটো খেলা, আকাশ থেকে কিছু পেড়ে নিয়ে এসে লোককে চমকে দেওয়া বা কালো জাদু দেখানো আমি পছন্দ করি না। হ্যাঁ, ওসব নিম্নবর্গের ডামরতন্ত্র যারা করে তারা লোককে ঠকাতে চায়। আর আমি সত্যিকারের একজন উচ্চ মার্গের তান্ত্রিক হতেই চেয়েছিলাম, অবশ্য যদিও সেটা পারিনি। তার জন্য নিশ্চয়ই আমার নিজেরই কিছু দোষ ছিল। যাক, সে কথা। হ্যাঁ, তুমি থামো না কিশোরী। ঠাকুরমশাই গল্পের থেকে অন্যদিকে চলে যাচ্ছেন। হ্যাঁ, তারপর বলুন, আপনি ওই তপন নামে ছেলের সঙ্গে গেলেন? হ্যাঁ, গেলাম, কিন্তু তার আগে তাকে জিজ্ঞাসা করলাম। না না, তুমি তো আমাকে সেখানে যেতে বলছো, কিন্তু তাদের বাড়িতে যদি আমাকে ঢুকতে না দেয়, হ্যাঁ, তারা কি করে জানবে আমি কি উদ্দেশ্য নিয়ে এসেছি? এসব হচ্ছে ঘরের ব্যাপার। দেখো, অনেকে এইসব ব্যাপারে বাইরের লোকের প্রবেশ পছন্দ করে না। আমি নিচে একটা ঘরে থাকি, সেখানে আপনি আমার সাথে থাকবেন। তারপরে আমি দাদিকে বলে দেব আপনাকে কী জন্য এনেছি,
দাদি আমাকে খুব ভালোবাসেন। গেলাম ওর সাথে। আসলে ছেলেটা এমন করে ধরল যে না করতে পারলাম না। পাহাড়ি রাস্তা, তার উপর বৃষ্টি, খুব কষ্ট করেই ওর মালিকের বাড়িতে পৌঁছলাম। দোতলা কাঠের বাড়ি, বেশ অনেকটা জায়গা জুড়ে, বেশ বড় বাড়ি। নিচে কয়েকটা ঘর ছাড়া, এক পাশে গোয়াল, আরেক পাশে একটা বাড়ি দোতলা, সেটাই ওর মালিকের বসত বাড়ি। উঠোনের মতো ফাঁকা জায়গায় অনেক কাঠ জমা করা আছে দেখলাম। ওর মালিকের কাঠের ব্যবসাও আছে। তো যাই হোক, নিচের একটা ঘরে তপনের সাথে ঢুকে পড়লাম। বেশ ঠান্ডাও লাগছিল। ঘরের আরামে বেশ ভালো বোধ করলাম। তো তপন আমাকে বলল, আপনি বসুন, আমি ওপরে ওদের বলে আসি যে আমি এসে গিয়েছি, তীর্থে যাওয়া হয়নি। ওখানে কুয়ো আছে, আপনি হাত মুখ ধুয়ে নিতে পারেন। তপন চলে গেলে আমি হাত মুখ ধুয়ে নিলাম কুয়োতলায় গিয়ে। তারপর ঘরে বসলাম। দেখলাম বয়স কম হলেও তপন বেশ গোছানো ছেলে। বিছানা পরিপাটি, দুটো কম্বল ভাঁজ করা রয়েছে পায়ের কাছে। একটা খুলে কম্বল মুড়ি দিয়ে বসলাম। দেখলাম দেওয়ালে কালী আর দুর্গার ছবি। একটা ছোট টেবিলের মতো, তার উপর কিছু বাসনপত্র। তপন নিজেই রান্না করে খায় বোধহয়। এ অঞ্চলে তো দুধ ঘিয়ের কোনো অভাব নেই, একটু চাল ডাল ফুটিয়ে নিলেই হলো। তো বসে বসে ভাবছিলাম, ওর মালিক ওর কথা কতটা বিশ্বাস করবে কে জানে। আর আমার বয়সও তখন খুব একটা বেশি নয়, ওই তপনের চেয়ে ধরো কিছুটা বড় হব। তা আমি যে কিছু করতে পারবো সেটা ওরা হয়তো বিশ্বাসই করবে না। তো তবুও বেচারি বউটাকে একটু দেখার ইচ্ছে ছিল। সত্যি কি তার কোনো দোষ আছে, নাকি এদের বংশেই কোনো দোষ আছে যার দায় বউটির ওপর পড়ছে? এখানকার লোকেরা বংশ রক্ষার জন্য যে কোনো কাজ করতে পারে। যাই হোক, একটু পরে তপন এলো, সঙ্গে একটি কম বয়সী মেয়ে। তপন আমাকে বলল, দাদিকে আপনার কথা বলেছি। দাদি বলেছে আপনাকে যত্নআত্তি করতে। তারপর সুযোগ মতো ভাবিকে আপনার কাছে নিয়ে আসব। আর এই হলো ভাবির বোন, গুলাবি। দেখলাম গোলাবির কথা বলতে গিয়ে তপনের মুখ রাঙা হয়ে উঠল। বুঝলাম যে গোলাবিকে তপন তার জীবনে একটা বিশেষ স্থান দিয়েছে, তাই তার কথা বলতে গিয়ে লজ্জা পেয়ে গেল। ওদিকে গোলাবি আমার হাঁটু ছুঁয়ে প্রণাম করলো। দেখলাম মেয়েটা বেশ চটপটে। তো সে বলল, प्रणाम बाबूजी, आपके लिए अभी चाय लेकर आती हूँ। বলে সে চলে গেল। তপন আমার পাশে বসে বলল, ভাবিকে ওরা বেশ মারধর করেছে। বেচারির কপালে একটা কাটার দাগ। আপনি কিছু একটা করুন, না হলে ভাবিকে ওরা মেরেই ফেলবে। হ্যাঁ, বুঝলাম সবই, কিন্তু দেখো, আমার কি করার আছে বলো তো? তারা কি তাদের ঘরের বউকে আমার সামনে আসতে দেবে? হ্যাঁ, একটা মন্ত্রপুত কবচ তৈরি করে আমি তাকে দিতে পারি, কিন্তু কোনো কিছু লুকিয়ে করার মধ্যে কিন্তু আমি নেই। হ্যাঁ, না না, লুকিয়ে করতে হবে না। আমি তো দাদিকে বলেছি তিনিই ভাবিকে নিয়ে আপনার কাছে আসবেন। আর একটা কথা আপনাকে বলছি, এই গুলাবির সাথে আমার ব্যাপারটা যদি একটু বলেন আর কি। এই কথা বলে লজ্জা লজ্জা মুখে সে একটু হাসল। এমন সময় গুলাবি চা নিয়ে এলো। চাটা খেয়ে বেশ ভালো লাগলো। খাঁটি দুধের চা। এখানে সব লোকের বাড়িতেই গরু আছে, চাষের কিছু জমিও আছে। ওই সবজি চাষ হয়। সাধারণ মানুষের জীবন এখানে অনাড়ম্বরভাবে কেটে যায়। তবে এরা বেশ অবস্থাপন্ন দেখলাম। দাঁড়াও, ভিতরে চা বলে আসি। আর
হুঁকোটাও নিয়ে আসি। দাঁড়াও, একটু দাঁড়াও তোমরা। বলে সে ভিতরে চলে গেল। আজ হঠাৎই অফিসে ছুটি হয়ে যেতে আমি আর কিশোরী তারানাথের মটলেনের বাড়িতে এসে জুটেছি গল্পের লোভে। গরমের বিকেল, হঠাৎ করেই ঝড় এসে পড়ল। খুব তাড়াতাড়ি গোটা আকাশ কালো মেঘে ছেয়ে গেল, আর তারপরেই প্রবল ঝড়, সঙ্গে বৃষ্টি। ভাগ্যিস পৌঁছে গিয়েছিলাম, অনেকদিন পর এরকম ঝড় দেখলাম। তা ঝড়ের কথা বলতেই তারানাথ শুরু করে দিল তার ঝড়ের অভিজ্ঞতা। সে যেমন ঝড় দেখেছে আর নাকি কেউ কোনোদিনও সেই রকম ঝড় দেখেনি। তারানাথের মধ্যে এরকমই একটা হাম্বড় ভাব আছে। সে যা দেখেছে তা নাকি আর কেউ কোনোদিনও দেখেনি। অবশ্য তার কিছু কিছু বিশেষ শক্তির পরিচয় আমরা পেয়েছি, কিন্তু তার গল্পগুলো কতটা সত্যি কে জানে। কিশোরী তো বলে গাঁজাখুরি, সে আবার কবে হরিদ্বার গিয়েছিল কে জানে। কিছুক্ষণের মধ্যেই তারানাথ নিজেই একটা থালায় করে 3 কাপ চা নিয়ে এসে বলল, নাও, এই চাটা নাও। হ্যাঁ, দাঁড়াও। ওফ, কি গেরো দেখো দেখি। চা আনতে গিয়ে আবার হুঁকোটা আনা হলো না। আরে চায়ের পর একটু তামাক না খেলে আমার আবার ঠিক জুত আসে না, বুঝলে? হ্যাঁ, দাঁড়াও, হুঁকোটা নিয়ে আসি, দাঁড়াও। তারানাথের মেয়ে চারি, তার বিয়ে হয়ে গেছে কিছুদিন হলো। তারপর আমাদেরও কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। আমরা এলেই চারি হাসি মুখে চা এনে দিত। মেয়ের বিয়ের পর তারানাথের অবস্থাটা সহজে অনুমান করতে পারি। তার উপরে আজ আবার ঝড় এসে গেল বলে তারানাথের প্রিয় 500 সিগারেটটারও কেনার সময় পাইনি। তবু কিশোরীর কাছে কাঁচি সিগারেট ছিল। তারানাথ আসার আগে আমরা সেটা শেষ করেছিলাম বারান্দায় দাঁড়িয়ে। তারানাথের সামনে আমরা ধূমপান করি না। কিশোরী বলছিল, হ্যাঁ, চা খেতে গেলেই চারি মায়ের কথা মনে পড়ে। আবার কবে সে আসবে, কবেই তার হাতে চা খেতে পারবো কে জানে। এরপরেই তারানাথের প্রবেশ, হুঁকো হাতে। কিশোরী জিজ্ঞেস করল, তা চারি মায়ের খবর কি? চিঠি পেয়েছেন? সে ভালো আছে তো? হ্যাঁ 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 হ্যাঁ, চারি ভালো আছে। আসবে আসবে, সে কদিন পরই আসবে, চিঠিতে লিখেছে আমাকে। চা শেষ করে তারানাথ হুঁকোয় টান দিল, বলল, সেই চায়ের স্বাদ যেন এখনো মুখে লেগে আছে, বুঝলে? কোন চা? ও আচ্ছা, সেই খাঁটি দুধের চা। কিন্তু আপনি কি সেখানে কেবল খাঁটি দুধ খেতে গিয়েছিলেন নাকি? সেই বউটির জন্যও তো কিছু করেছিলেন, সেই কথাটাই বলুন না আগে। আরে সেই কথাতেই তো যাচ্ছি, কিন্তু যে একটা ভয়ঙ্কর হাড় হিম করা ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা তো তখন বুঝিনি। আর হিম করা ঘটনা? সেটা কিরকম? সেটাই তো বলছি। হ্যাঁ, শোনো, চা দিয়ে গোলাপি তো চলে গেল, তারপর তপনও চলে গেল তার মালিকের সাথে দেখা করতে, বুঝলে? আরো কিছুক্ষণ পর সে রুটি আর ডাল নিয়ে এলো, বলল, আজ গুলাবি দিয়ে দিল রাতের খাবার। মালিকের বাড়িতে অনেক কর্মচারী থাকে, সেজন্য 2-4খানা রুটি তাদের বাড়িতে বেশি হয়। ওদের তাতে কোনো অসুবিধে হয় না। গোলাপিকে তোমার বেশ পছন্দ, তাই না তপন? কিন্তু তাকে বিয়ে করতে গেলে তো তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। হ্যাঁ, সেটা তো ঠিকই। আচ্ছা, তাহলে ঠাকুরমশাই, আমার সাথে গুলাবির বিয়েটা হবে তো? হবে হবে হবে, তোমার যেরকম আগ্রহ, বিয়ে না করে তুমি ছাড়বে? কি যে বলেন, বিয়ে তো কপালে না থাকলে হয় না, না? তাই বলছিলাম, আপনি যদি একটু দেখেন। এইরকম এটা সেটা গল্পের পর খাওয়া শেষ করে শুয়ে পড়লাম। আগেই তো বলেছি যে বেশ ঠান্ডা, কম্বল মুড়ি দিয়ে তাই ঘুমিয়েও পড়েছিলাম।
কিছুক্ষণ ঘুমের পর, ঘুমের মধ্যেই, বুঝতে পারলে, ঘুমের মধ্যেই শুনতে পেলাম একটা মেয়ে খুব চাপা গলায় বলছে, শোনো, শুনছো, আমাকে মুক্তি দাও, আমি আর এখানে থাকতে পারছি না, মুক্তি দাও, মুক্তি দাও। হঠাৎ ঘুমটা ভেঙে গেল, বুঝলে। কার গলা, কোথা থেকে আসছে? অনেক দূর থেকে আওয়াজটা আসছে বলে মনে হচ্ছে, এখনো যেন আমার কানে লেগে আছে। অদ্ভুত সেই আওয়াজটা। ঘুম ভেঙে এদিক ওদিক তাকালাম। পাশে দেখলাম তপন কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে। ঘরে একটা লণ্ঠন জ্বলছিল টিম টিম করে। জানলা বন্ধ। আবার ঘুমোবার চেষ্টা করলাম, ঘুমিয়েও পড়েছিলাম, কিন্তু আবার আবার সেই ডাক, মুক্তি দাও আমাকে, আমি আর পারছি না, শোনো, শুনছো, মুক্তি চাই, মুক্তি। এবার আর থাকতে পারলাম না, বুঝলে। উঠে বসলাম। কি ব্যাপার, ঘরের বাইরে থেকে কেউ কি কিছু বলছে? জানলাটা একটু খুলে দেখলাম, দরজাও একটু খুললাম, কিন্তু না, বাইরে ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধ। এত রাতে মেয়ের গলা কোথা থেকে আসছে? ঘুম আর এলো না। কম্বল মুড়ি দিয়ে পড়ে থাকলাম। তপন উঠে পড়ল ভোরবেলা। সে চা তৈরি করে আমাকে ডাকলো। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো চা খেতে খেতে তপনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, গুলাবি ছাড়া ওই বাড়িতে আর কোনো কম বয়সী মেয়ে আছে? কই না তো। কেন বলুন তো? না, একটা কথা মনে হলো, তাই বললাম। আচ্ছা, আপনি থাকুন, আমাকে কাজে যেতে হবে। গুলাবি এসে আপনার খোঁজ খবর নিয়ে যাবে। তপন চলে গেলে আমিও ঘর থেকে বেরিয়ে এদিক ওদিক ঘুরছিলাম। আমার পরনে একটা গেরুয়া রঙের জামা আর গেরুয়া রঙের ধুতি ছিল, তার উপর কম্বল, মুখে অল্প অল্প দাড়ি। অনেকেই দেখি আমাকে দেখে হাত জোড় করে প্রণাম করছে। তো ওই বাড়িতেই কর্মচারীরা এদিক ওদিক করছে, গোয়ালে দুধ দোয়া হচ্ছে। বাড়িটা রাস্তার ধারে, তবে পিছনে পাহাড় উঠে গেছে, ফাঁকা ফাঁকা জায়গা, সবজি ক্ষেত রয়েছে দেখলাম। তো ঘুরতে ঘুরতে গঙ্গার ধারে চলে এলাম। অনেক সাধু রয়েছেন, কিন্তু সেই লোকটাকে আর দেখলাম না। কিছুক্ষণ পর ঘরে ফিরে এলাম। তারও কিছুক্ষণ পরে গুলাবি এলো, হাতে কিছু ফল। বলল, लीजिए, आपके लिए, खा लीजिए, आज दोपहर के बाद दीदी को लेकर आपके पास आऊंगी। এই বলে সে তাড়াতাড়ি চলে গেল। আমার মনে পড়ে গেল কালকে রাতের ঘটনাটা। অনেক দূর থেকে কেউ ডাকছে। কে? সে কি আদৌ জীবিত? মৃত আত্মারা অনেক সময় মুক্তির জন্য এইভাবে ডাকে। অপঘাতে বা হঠাৎ মারা গেলে তাদের অতৃপ্ত আত্মা মুক্তি পায় না, তাই করুণভাবে তারা কেঁদে ফিরতে থাকে। এই বাড়ির আশেপাশে নিশ্চয়ই কোনো মৃত আত্মা আছে, আর আমার কানে সে ডাক ধরা পড়েছে। চঞ্চল হয়ে উঠল মনটা, বুঝলে। অচেনা জায়গা, অচেনা লোকজন, কাকেই বা কি জিজ্ঞাসা করব? তাছাড়া কাউকে কিছু জিজ্ঞাসা করলে সে আমাকেই সন্দেহ করবে। তো যাই হোক, দুপুরে তপন এসে রান্না করলো। ডাল ভাত ঘি দিয়ে খেয়ে নিলাম। তপন খেয়ে কিছুক্ষণ বিশ্রাম করে আবার বেরিয়ে গেল। তাকে আর কিছু জিজ্ঞাসা করলাম না, হয়তো ভয় পাবে জিজ্ঞাসা করলে। দুপুরবেলা গুলাবি এলো, সঙ্গে লম্বা ঘোমটা দিয়ে তার দিদি আর তার দাদি।
বউটি আমার পা জড়িয়ে ধরল একেবারে। তার চোখের জল আমার পায়ে পড়ছিল। তার দাদি বলল, बाबा जी कृपा कीजिए, बहू को एक बेटा दे दीजिए। ভারী মুশকিলে পড়লাম যেন। কি যে বলবো সেটাই ভেবে পেলাম না। হাতের ইশারায় ঘোমটাটা সরাতে বললাম। ঘোমটা সরালে দেখলাম সে অতীব সুলক্ষণযুক্ত একটি মেয়ে। এর তো সন্তান না হওয়ার কোনো কারণই থাকতে পারে না। তো মনে মনে ঠিক করে নিলাম একে বৌমণি বলে ডাকবো। আসলে আমার মনে হলো যে দোষ হচ্ছে এদের বংশের কারোর। তো যাই হোক, একটা কবজ তৈরি করে দেব বললাম। 2-3 দিন সময় দিতে হবে আমাকে, সে কথাও বললাম। তারা সবাই চলে গেলে আমি চিন্তায় পড়ে গেলাম। না, চিন্তাটা কবচের জন্য নয়। আমার কাছে কিছু দ্রব্য থাকেই, আর হরিদ্বার শিব শম্ভুর জায়গা, পবিত্র গঙ্গামা এখান দিয়ে বয়ে চলেছে। কবচ আমি তৈরি করে দিতে পারবো, কিন্তু রাতে ওই মেয়ের কণ্ঠ শোনার পর থেকে আমার কেমন যেন একটা অস্বস্তি হচ্ছিল। কিছু একটা রহস্য তো আছেই, অবশ্যই আছে। আর ওর স্বামীকেও আমার দেখা দরকার। জানলাম ওর স্বামীর নাম হলো সুরাজলাল। সন্তান হবে কিনা সেটা জানার জন্য স্বামী এবং স্ত্রী উভয়েরই ছক দেখা দরকার। তো রাত্রে তপনকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তপন, তুমি কি জানো যে এই বাড়িতে কারো অপঘাতে মৃত্যু হয়েছে কিনা, বা কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা জানো? ঠিক মতো জানি না, তবে একবার দোকানের কর্মচারীদের থেকে শুনেছিলাম বড় দাদার নাকি আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু সেই বউয়ের যে কি হলো তা কেউ জানে না। আর সেই বউ নাকি বাঙালি মেয়ে ছিল। দাদা একবার কলকাতায় গিয়েছিল, সেখান থেকেই নাকি ওই মেয়েকে নিয়ে এসেছিল, কিন্তু বাড়ির কেউ মানেনি। তারপর বউটার কি হলো কেউ জানে না। ও, তা তুমি কি তখন এখানে এসেছো? না না, আমি তখন আসিনি। আমি এসেছি এখানে 6-7 বছর। তবে 3 বছর হলো এদের বাড়িতে আমি আছি আর এখানে কাজ করছি। তখন থেকেই একটা সন্দেহ মনের মধ্যে দানা বেঁধে উঠল। আগের বউটার নিশ্চয়ই খারাপ কিছু ঘটেছে। এইসব জায়গায় অবস্থাপন্ন লোকেরা খুবই প্রভাবশালী হয়। তারা অন্যায় করলেও ধরা পড়ে না। নিশ্চয়ই নিশ্চয়ই এদের কোনো অন্যায়ের ফলেই এদের বংশবৃদ্ধি হচ্ছে না। হ্যাঁ, আর দোষ পড়ছে বেচারা বউটার ওপর। যাই হোক, ঠিক করলাম যে একটা কবজ তৈরি করে দেব, তাতে যদি বউটা একটু রক্ষা পায়। কিন্তু পরদিনই এমন সব ঘটনা ঘটতে শুরু করলো যে আমার কাছে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে এদের বাড়িতে কখনো কোনো সময় কোনো দুর্ঘটনা ঘটেছিল, ফলে অশুভ কোনো ছায়া পড়েছে বাড়িটার ওপর। পরদিন সকাল থেকেই বাড়ির ভিতর থেকে হইচইয়ের আওয়াজ আসছিল। আমরা সবাই খোলা উঠোনের মতো যে জায়গাটা, সেখানে এসে দাঁড়ালাম। হঠাৎ গুলাবি ছুটে বেরিয়ে এসে বলল, दीदी दीदी का दिमाग खराब हो गया है। এই বলে সে কাঁদতে থাকলো। কি হয়েছে জিজ্ঞাসা করতে জড়িয়ে জড়িয়ে সে যা বলল তার মূল কথা হলো যে সকাল থেকেই তার দিদির চোখ মুখ কেমন হয়ে গেছে। সে বড়দাদার গলা চেপে ধরেছিল। বড়দাদা তাকে ঠেলে ফেলে দিলে সে বড়দাদার বুকের উপর চেপে বসে আর আবার তাকে এলোপাথারি মারতে থাকে। কেউ তাকে ছাড়াতে পারছে না। আর বাংলায় সে কি যেন বলছে, সেই জন্য সে তপনকে ডাকতে এসেছে। আমরা সবাই ছুটলাম ওপরের দিকে। সেখানে গিয়ে দেখি ভয়ঙ্কর কাণ্ড। হ্যাঁ,
অত শান্তশিষ্ট বউটার চেহারা পুরো পাল্টে গেছে। সে দশাশই চেহারার একটা পুরুষের বুকের উপর চেপে বসে তার চুল ধরে ঝাঁকাচ্ছে। ঘরে আর সবাই দূর থেকে দেখছে তাকে, ভয়ে কেউ কাছে যেতে পারছে না। মহিলারা কাঁদছে। বউটার চুল খোলা, সে সুর করে কি যেন বলছে দাঁতে দাঁতে চেপে। খেয়াল করে শুনলাম বাংলাই বটে। ছাড়বো না, ছাড়বো না রে, শেষ করবো তোকে। এই দেখ, দেখ আমার হাতে কি, দেখ, তোর চোখ উপড়ে নেব, উপড়ে নেব। তার কাছে যেতে কেউ সাহস পাচ্ছে না। ওই দশাশই চেহারার পুরুষটিও যেন কেমন সিঁটিয়ে গেছে, চোখ বুজে কাঁপছে। বুঝলাম যে ওর শরীরে কোনো বিশেষ শক্তি বহর করেছে। হাতের নখগুলোও বড় বড়। সে দাঁত মুখ খিঁচিয়ে তার বরের চুল ধরে টানছে। কেউ যাচ্ছে না দেখে অবশেষে আমি এগিয়ে গেলাম। আমি গিয়ে তার কপালে হাত দিয়ে বললাম, মা, মাগো, ওঠো মা, ওঠো, ওঠো, শান্ত হও, ওঠো। সরে যা, সরে যা এখান থেকে, কেউ আসবি না আমার কাছে, কেউ আসবি না। আমি ওকে মারবো, ও আমাকে আটকে রেখেছে। যা যা। মা, ওকে ছেড়ে দাও, দাও বলছি, ছেড়ে দাও ওকে, তোমাকে কেউ আটকাবে না। এসো, এসো, আমি বলছি এসো। এরপর আমি তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। সে তার দৃষ্টি নামিয়ে নিল। আস্তে আস্তে সে তার স্বামীর বুক ছেড়ে মেঝেতে উবু হয়ে বসল। তারপর আমার পায়ের কাছে জ্ঞান হারিয়ে পড়ে গেল। তার স্বামী তখন উঠে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। ঘরের সবার চোখ তখন আমার দিকে। আমি বললাম, কেউ আমাকে একটু জল দাও, ও অজ্ঞান হয়ে গেছে। এখন তোমরা সবাই যাও, 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 ওকে দেখতে দাও আমাকে, যাও তোমরা। তপন একটা গ্লাসে করে জল এগিয়ে দিল। আমি তার চোখে মুখে জল ছিটিয়ে দিলাম। গুল্লাবি ভয়ে ভয়ে এগিয়ে এসে ওর কাপড় চোপড়গুলো ঠিক করে দিল। কিছুক্ষণ পর বউটি চোখ খুলে তাকিয়ে নির্জীবের মতো পড়ে থাকলো। আমি গুলাবিকে বললাম ওকে ওর ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিতে। তারপর ঘরের বাইরে আসতে সবাই আমাকে ঘিরে ধরল। দেহাতি হিন্দিতে তারা কি বলছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না। তপন তাদের কথা তর্জমা করে আমাকে বলল, ওরা আপনাকে এই বাড়িতেই থাকতে বলছে। ওরা ভয় পাচ্ছে, আবার যদি ভাবির এমন হয় তাহলে তখন কি হবে? ঠিকই তো ভেবেছে। আপনি তো একজন বেশ ক্ষমতাশালী সিদ্ধ পুরুষই বটে। বুঝতে পারছি না তুমি কথাটা আমাকে ঠাট্টা করে বললে কিনা। তবে আমি তো জানি তেমন কিছুই তো হতে পারিনি। শুধু মাতু পাগলি আর মধুসুন্দরী দেবীর কাছ থেকে কিছু ক্ষমতা লাভ করেছিলাম। তাতেই বুঝতে পারলাম বউটির উপর কোনো প্রেতাত্মা ভর করেছে। এই বাড়ির অতীত সম্পর্কে আমাকে খোঁজ নিতে হবে। যাই হোক, তারা আর আমাকে তপনের ঘরে ফিরতে দিল না। উপরেই একটা ঘরে আমার থাকার ব্যবস্থা করে দিল। তপনও আমার সঙ্গে থাকবে ঠিক হলো, কারণ এরা কেউই তো আমার ভাষা বুঝবে না। যাই হোক, কিছুক্ষণ পর বউটির স্বামীকে আমি ডেকে পাঠালাম। তপনের মাধ্যমে বেশ কড়াভাবেই বললাম, আচ্ছা, তুমি আগে আর একটা বিয়ে করেছিলে তাই না? সত্যি কথা বলো, সেই বউয়ের কি হলো বলো? কিন্তু সে কিছুতেই স্বীকার করলো না তার আগের বিয়ের কথা। আমি আরো কড়াভাবে বললাম, দেখো, সত্যি কথা না বললে তুমি কিন্তু নিজেই খুন হয়ে যাবে, কিছুতেই বাঁচবে না।
তোমাদের বংশ রক্ষা করা সম্ভব হবে না, বংশের ওপর ভয়ঙ্কর অভিশাপ নেমে আসবে। দয়া করে সত্যি কথাটা বলো। কিন্তু সে কিছুতেই কিছু বলল না, ছুটে পালিয়ে গেল আমার সামনে থেকে। বুঝলাম যে কিছু তো একটা গোলমাল আছে যেটা ওর পক্ষে বলা সম্ভব নয়। তো রাতে বউটির আর একবার খোঁজ নিলাম, সে ঘুমোচ্ছে। ইতিমধ্যে গৃহকর্ত্রী আর দাদি এসে আমার কাছে কান্নাকাটি করে গেছে, আমি যেন তাদের বউটিকে ভালো করে দিই, না হলে এই বউ নিয়ে তারা ঘর করতে পারবে না। কিন্তু সে কিছুতেই কিছু বলল না, ছুটে পালিয়ে গেল আমার সামনে থেকে। তো বুঝলাম যে কিছু তো একটা গোলমাল আছে যেটা ওর পক্ষে বলা সম্ভব নয়। তো রাতে বউটির আর একবার খোঁজ নিলাম, সে ঘুমোচ্ছে। ইতিমধ্যে গৃহকর্ত্রী আর দাদি এসে আমার কাছে কান্নাকাটি করে গেছে, আমি যেন তাদের বউটিকে ভালো করে দিই, না হলে এই বউ নিয়ে তারা ঘর করতে পারবে না। আমি তাদেরও জিজ্ঞাসা করলাম যে তাদের বড় ছেলের আগে একবার বিয়ে হয়েছিল কিনা, কিন্তু তারাও কিছু উত্তর দিল না। তারপর মাঝরাত্রে আবার হইচই, বউটি আবার তার স্বামীকে মারতে গেছে, আর এবার তার হাতে বড় একটা লাঠি, আর বউটির গায়ে এত জোর হয়ে গেছে যে কেউ তার হাত থেকে লাঠি কেড়ে নিতে পারছে না। সে লাঠি ঘোরাচ্ছে আর বলছে, আয় আয়, কে আছিস? সবাইকে শেষ করব। কে আছিস? সবাইকে শেষ করব। সবাইকে শেষ করে তবে আমার শান্তি, কেউ বাঁচবে না। সবাই তো ভয়ে পালিয়েছে, তার সামনে কেউ নেই। সে নিজেই লাঠিটাকে ঘোরাচ্ছে, দমদম করে লাঠিটা ঘরের দেওয়ালে মারছে। আমি গিয়ে তার সামনে দাঁড়ালাম, বুঝলে। আমাকে দেখে সে কেমন থমকে গেল। আমি আবার স্থির দৃষ্টিতে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। তারপর সে চুপচাপ গিয়ে শুয়ে পড়ল গুটিসুটি মেরে। আমি আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এসে দরজাটা ভেজিয়ে দিলাম, একটু জোরে বলে দিলাম যে কেউ যেন ওর সামনে না যায়, শুধু গুলাবি তার সঙ্গে থাকলো। তপন সেই কথাটাই হিন্দিতে জোরে জোরে বলে দিল। তারপর আবার আমরা ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুম এসে গেল, কিন্তু ঘুমের মধ্যে আবার সেই মেয়ের কণ্ঠস্বরটা শুনতে পেলাম। এবারে যেন আরো কাছ থেকে আসছে কথাগুলো, কিছু চাপা গলায়। আমাকে মুক্তি দে, বড় কষ্ট, আর পারছি না। মুক্তি দে, মুক্তি দে। শুনতে পাচ্ছিস? বুঝতে পারছি যে কেবলমাত্র আমি কথাগুলো শুনতে পাচ্ছি। তাহলে কি এ বাড়ির আশেপাশে কোনো আত্মা বদ্ধ অবস্থায় রয়েছে যে মুক্তি চাইছে? কে সে? কে? কার আত্মা? আর বাড়ির বউয়ের এরকম অবস্থা কেন? এই দুয়ের মধ্যে কি কোনো যোগাযোগ আছে? ওই আত্মাই কি মুক্তি চাইছে? এসব প্রশ্নের কোনো উত্তর আমার কাছে নেই, আর এদের থেকে কোনো কথা বার করাও যাবে না। তাই আমাকে খোঁজ খবর নিতে হবে, এটাই ঠিক করলাম। নানা চিন্তা তখন মাথার মধ্যে ঘুরতে লাগলো। যাই হোক, সকাল হতে তপনকে ডেকে জিজ্ঞাসা করলাম যে তার ভাবি কেমন আছে। তো তপন বলল, এখন তো ঠিকই আছে, তবে বাইরের থেকে দরজা বন্ধ করে রাখা হয়েছে যাতে বাইরে না আসতে পারে। আসলে সবাই ভয় পাচ্ছে তো। গুলাবি শুধু একবার দরজা ফাঁক করে দেখেছে, শুয়ে আছে। তপনকে বললাম যে আমি বাড়ির চারিদিকে একটু ঘুরে দেখতে চাই। বৌমনির জন্য পুজোয় বসতে হবে আমাকে, দেখি পূজার উপাচার কি পাওয়া যায়। তপন বলল, হ্যাঁ বেশ, তো দেখুন না। আর আপনি কিছু দরকার হলেই গুলাবিকে বলতে পারেন, সে সব জোগাড় করে দেবে। তোমার দেখি গুলাবির ওপর খুব ভরসা। না, ওকে এখন লাগবে না। আমাকে গঙ্গার দিকে যেতে হবে। মা গঙ্গার পবিত্র জলে অবগাহন করে শুদ্ধাচারে পূজায় বসতে হবে আমাকে।
তপন কিছু না বলে চলে গেল। আমার জন্য চা ও গরম গরম পুরি এসে গেল। খাওয়া সেরে আমি নিচে চলে এলাম। বাড়ির চারপাশে ঘুরতে ঘুরতে পিছনের দিকে চলে এলাম, বাড়ির পেছনের দিকে আর কি। সেখানে কিছুটা খোলা জায়গা, কিছু গাছ রয়েছে। একটা জবা গাছ ফুলে ফুলে লাল হয়ে আছে, তার নিচে কয়েকটা কাঠের গুঁড়ি পড়ে আছে। এই জায়গাটা বাড়ির একটা পাশে, এখানে কেউ মনে হয় যায় না। এর একটু পর থেকেই পাহাড়ের ডালে সবজি চাষ হয়েছে। আমি সেখানে যেতেই একটা কাক কেমন যেন কর্কশ স্বরে ডাকতে লাগলো। আমি একটু ঘুরে অন্যদিকে গেলাম, কিন্তু কাকটা সমানে আমার মাথার উপর কা কা করে যেতে লাগলো। ওই জায়গাটা সম্পর্কে এবার আমার সন্দেহ জাগলো, কিন্তু কিছু বুঝতে পারলাম না। ধীরে ধীরে গঙ্গার দিকে চলে গেলাম। গঙ্গার ধারে গিয়ে কি মনে হতেই ধ্যানে বসলাম। পুরো মন একত্রিত করে সব কথা ভাববার চেষ্টা করলাম। ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো আমি সেই বরাকর নদীর ধারে শ্মশানে বসে আছি, আর মধুসুন্দরী দেবীর আবির্ভাব হয়েছে আমার সামনে। সে এক দিব্য জ্যোতি, মুখে ভুবন মোহিনী হাসি। কিন্তু মধুসুন্দরী দেবী আমাকে এখানে দেখা দিলেন কেন? তাহলে কি আমার কোনো বিপদ আসছে? মধুসুন্দরী দেবী বহুবার আমাকে বিপদ থেকে রক্ষা করেছেন। ধ্যান ভাঙতেই সামনে দেখি সেই লোকটা, মুখে একটা বিশ্রী হাসি। বলল, মূর্খ, চোখের সামনে সব থাকতেও কিছু দেখতে পাস না। তোর দ্বারা কিচ্ছু হবে না। ওই দেখ, ওই দিকে যেয়ে দেখ। লোকটা আমার পিছন দিকে কিছু একটা নির্দেশ করছে। মাথা ঘুরিয়ে দেখি একটা ঝুড়ির মধ্যে কিছু জবা ফুল। মাথা ঘুরিয়ে আবার লোকটাকে দেখতে যেতেই দেখলাম কেউ নেই। এদিক ওদিক তাকিয়েও লোকটাকে আর দেখতে পেলাম না। কিন্তু লোকটা আমাকে জবা ফুল দেখালো কেন? চট করে মনে পড়ে গেল সেই জবা গাছটার কথা, ওই বাড়ির পিছন দিকে যেটা লালে লাল হয়ে আছে। তাহলে কি ওই জবা গাছের নিচেই কোনো রহস্য আছে? বেলা হয়ে গিয়েছিল। একেবারে স্নান সেরে গঙ্গার মাটি কপালে লেপে চলে এলাম বাড়িতে এসে শুনলাম বৌমণি জেগে উঠে আবার হইচই শুরু করেছিল। দুমদাম করে ঘরের সব জিনিসপত্র ভাঙছিল, খুব শব্দ হচ্ছিল। গোলাপি উত্তেজিত ভাবে বলল, हम आपको पुकारने गए थे, लेकिन आप घर में नहीं थे। सब लोग बहुत डर गए थे। আমি বুঝলাম যে বৌমণিকে আর এভাবে বেশি দিন আটকে রাখা যাবে না। যা করার আমাকে তাড়াতাড়ি করতে হবে। তপনকে বলে দিলাম আগামীকাল অমাবস্যা, কাল রাতে আমি যজ্ঞ করব। যজ্ঞের জন্য আমাকে আজকে শ্মশানে গিয়ে কয়েকটা জিনিস সংগ্রহ করতে হবে, যেমন শকুনির বিষ্ঠা, কয়েকটা প্রাণীর হাড় আর শ্মশানের কিছু মাটি। আর যেগুলো লাগবে সেগুলো তাদের জোগাড় করে রাখতে হবে। এই যেমন সর্ষে, শুকনো লঙ্কা, যজ্ঞের বালি, ঘি, কাঠ আর 108টা জবা ফুল আর একটা কাঁটা গাছের ডাল। যজ্ঞ হবে তাদের বাড়ির পিছনে যে খালি জায়গাটা আছে সেখানে। আমি যখন তপনকেই নির্দেশ দিচ্ছিলাম তখন বাড়ির বড় ছেলে অর্থাৎ ওই বৌমণির স্বামী সেখানে দাঁড়িয়েছিল। আমি থামতেই দেখলাম সে কি যেন বলছে তপনকে। তপন বলল, বড় দাদা বলছে ওই জায়গাটাই যোগ্য না করতে। ওই জায়গাটা ভালো নয়, মানে বাড়ির আবর্জনা ফেলা হয় তো ওখানে। না, উনি যাই বলুন, ওই জায়গাতেই আমি যজ্ঞ করব। ওই জায়গাটাই সঠিক জায়গা যজ্ঞ করার। দেখলাম তার মুখটা শুকিয়ে গেল কথাটা শুনে। আমি আজ রাতে শ্মশানে যাব, সবাইকে সেটা বলে দিলাম। রাতে খাওয়ার পর শ্মশানের দিকে গেলাম। একটু দূরে গঙ্গার ধারেই শ্মশান।
তপন আসতে চেয়েছিল, কিন্তু তাকে আমি আসতে দিইনি। তো যাই হোক, হরিদ্বারে গঙ্গার ধারে সবসময় কোনো না কোনো সাধু থাকেই। দু একজন ধুনি জ্বালিয়ে বসে আছে। শ্মশানে একটা গাছ রয়েছে, আর সেই গাছে কয়েকটা শকুন বসে আছে। সুতরাং শকুনের বিষ্ঠা পেয়ে গেলাম, শেয়াল কুকুরের হাড়ও পেয়ে গেলাম একটু খুঁজতেই। আর মাটি নিয়ে যখন ফিরে আসছি, কয়েকজন আমার পথ রোধ করে দাঁড়ালো। অন্ধকার, তার মধ্যে নতুন জায়গা, কাউকেই চিনি না। এর মধ্যেই দশাশই চেহারার একজনকে দেখে কেমন কেমন একটা চেনা লাগলো। তারা আমাকে আক্রমণ করতে যাবে, তখনই কে যেন একটা স্রোতের মতো কালো শুটকো চেহারার একজন কেউ তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। অন্যদিকে তিনটে লোক, তাদের চেহারা যথেষ্ট ভালো, আর এইদিকে এই কালো শুটকো চেহারার কেউ একজন। কিন্তু না না, ওই তিনজন এই লোকটার সঙ্গে পেরে উঠল না। শুটকো চেহারার গলাটা অবিকল মেয়েদের মতো, তার হাতে একটা লাঠি। সে লোক তিনটাকে দুম দাম মারছে। অন্ধকারে তার চেহারা ভালো করে দেখা যাচ্ছে না। ভয়ঙ্কর ভাবে সে লোকগুলোকে পেটাচ্ছে। শেষ পর্যন্ত লোকগুলো ছুটে পালালো। সেও ওদের পিছনে ছুটতে ছুটতে অদৃশ্য হয়ে গেল। অবয়বটাকে আবার আর দেখা গেল না। কি হলো বুঝতে পারলাম না। কয়েক মিনিটের মধ্যেই ঘটনাটা ঘটে গেল। তো ভাবলাম যে তাহলে কি কোনো প্রেত কায়া আমাকে বাঁচাবার জন্য এসেছিল। কিন্তু প্রশ্ন হলো, কে সে? কে? যাই হোক, ভাবতে ভাবতে ফিরে এলাম। পরদিন যজ্ঞ, সকাল থেকেই জোগাড়ে লাগলাম। তপনকে বললাম ওই বউটির স্বামীকে ডেকে আনতে। তো তপন ফিরে এসে বলল, বড় দাদা আসতে পারবে না, তার মাথা ফেটে গেছে, সারা গায়ে কালশিটে দাগ, ঘরে শুয়ে আছে। একথা শুনে আমি একটু থম মেরে গেলাম। তাহলে যা ভাবছিলাম তাই। কাল রাতে আমাকে যারা আক্রমণ করতে এসেছিল, তাদের মধ্যে বাড়ির বড় ছেলেও ছিল। সে চাইছে না আমি যজ্ঞটা করি, কিন্তু তার উদ্দেশ্য সফল হয়নি। প্রেতের হাতে মার খেয়ে এখন শয্যাশায়ী। কিন্তু কেন 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 সে যজ্ঞে বাধা দিতে চাইছে? তাকে ঠিক আমি সময় মতো ডেকে নিয়ে আসব। বৌমণি আজকে সারাদিন কোনো উৎপাত করেনি, চুপ করে বসে রয়েছে। আমি বলে দিলাম যে আজ আমি কিছু খাবো না, উপবাস করেই যজ্ঞ করব। আর বৌমণিকে যেন নির্দিষ্ট সময়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে নির্দিষ্ট স্থানে যেন নিয়ে যাওয়া হয়। বাড়ির লোকেরা কেউ সেখানে যাবে না, মানে যাওয়ার দরকার নেই তাদের। শুধু গুলাবি থাকবে, আর আমি ওর স্বামীকে সময় মতো ডেকে নেব। এই স্থির করে অমাবস্যার রাতের দ্বিতীয় প্রহরে যজ্ঞ শুরু হবে, এটা ভেবে রাখলাম। সারাদিন ব্যস্ত থাকলাম আমি। বাড়িটা কেমন যেন থমথমে। সব জোগাড় করে রাত্রে যখন যজ্ঞে বসলাম, দেখলাম 108টা লাল জবা ফুলের মধ্যে অন্তত 20টা জবা ফুল কালো হয়ে আছে। গোলাবিকে জিজ্ঞেস করতে তার মুখ শুকিয়ে গেল। সে বলল, हम तो वो लाल वाला फूल लेकर आए थे, लेकिन ये काला कैसे हो गया? हमें नहीं पता। সে হাত দেখিয়ে ওই গাছটাকে দেখালো, যেটা তাদের বাড়ির পিছনে আছে। সেখানে এখনো কয়েকটা ফুল রয়েছে, কিন্তু টাটকা ফুল কালো হয়ে গেল কিভাবে? এটাই প্রশ্ন। গোলাবিকে বললাম যে এই গাছটা নয়, অন্য কোনো গাছ থেকে যেন আর কটা ফুল নিয়ে আসে। সে খুঁজে খুঁজে আবার কটা ফুল নিয়ে এলো। এরপর সে বৌমণিকে নিয়ে এলো।
ঘুমটায় তার মুখ ঢাকা। শুরু হলো যজ্ঞ। কিছুক্ষণের মধ্যেই যজ্ঞের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। যজ্ঞের আগুনের শিখায় চারদিকটা কেমন একটা আলো আধারের সৃষ্টি হলো। দূরের গাছগুলোকে মনে হচ্ছিল যেন প্রেত। গঙ্গার ধার থেকে ঠান্ডা হাওয়া আসছিল। হঠাৎ হঠাৎ যেন সেই হাওয়াটা বেড়ে গেল। আমি শ্মশান থেকে কতগুলো মরা জীবজন্তুর হাড় নিয়ে এসেছিলাম। সেগুলোও যজ্ঞের আগুনে আহুতি দিলাম। মন্ত্র পড়ছিলাম প্রেত তাড়ানোর। প্রেত কাটায় দূরিয়ং কাল ভৈরব। বেশ অনেকক্ষণ কেটে গেল। বৌমণি বসে আছে চুপ করে, তার কোনো বিকার নেই। আমি এবার ধুনো আর শুকনো লঙ্কা যজ্ঞের আগুনে ফেলতে শুরু করলাম। লঙ্কাগুলো ফাটতে লাগলো ফটফট করে। তারপর মুঠো মুঠো সর্ষে। এবার দেখলাম বৌমণির শরীরে একটু নড়াচড়া শুরু হয়েছে। তার শরীরে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে, জ্বালা পোড়া হচ্ছে, এমন ভাব করতে লাগলো বৌমণি। ও জ্বলে গেল, সারা শরীর পুড়ে যাচ্ছে। আমি আরো বেশি করে সর্ষে আর লঙ্কা দিতে লাগলাম। সঙ্গে সঙ্গে প্রেত তাড়ানোর মন্ত্র উচ্চারণ করে যেতে লাগলাম। এইবার যজ্ঞের আগুনের উপর ধোঁয়া দেখা দিল। কালো ধোঁয়া কুণ্ডলী হয়ে উপরের দিকে উঠছে। তাতে যেন কিসের একটা অবয়ব ফুটে উঠেছে। যজ্ঞের আগুনে দেখতে পেলাম ধোঁয়ার কুণ্ডলীটা কেমন যেন একটা ধূমকেতুর মতো লেজের আকৃতি নিয়ে উপরের একটা ঘরের মধ্যে ঢুকে গেল। কিছুক্ষণ পরেই বাড়ির বড় ছেলে মানে বৌমণির স্বামী বারান্দা দিয়ে ছুটে বেরিয়ে এলো। সে কাঠের সিঁড়িটা দিয়ে দৌড়ে নামছিল, আর তার পেছনে সেই ধোঁয়ার কুণ্ডলীটা। হ্যাঁ, ধোঁয়ার কুণ্ডলীটা। সে ছুটছে সারা বাড়ি। সে ঘুরে ফেললো। তার মুখের চেহারা বদলে গেছে, চোখ ঠিকরে বেরিয়ে আসছে। শেষ পর্যন্ত সে ওই জবা গাছটার তলাতে গিয়ে বসে পড়ল। ধোয়ার কুণ্ডলীটা কিন্তু তার পিছু ছাড়েনি, সেটা তার মাথার উপরে ঘুরছে আর ঘুরছে। এদিকে বৌমণি এখনো ছটফট করছে। তার স্বামী ওই জবা গাছতলায় বসে হাতের ধাক্কায় গাছতলায় যে গাছের গুঁড়িগুলো ছিল সেগুলো সরিয়ে দিল, আর তারপর হাত দিয়েই মাটি খুঁড়তে শুরু করলো। বুঝতে পারলে? তপন ভয় পাচ্ছিল তার কাছে যেতে, কিন্তু আমি হাতের ইঙ্গিতে তপনকে বললাম মাটি খুঁড়তে। একটা কোদাল ছিল, সে সেইটি দিয়ে মাটি কোপাতে লাগলো। আমি তখনও যজ্ঞের আগুনে ঘি ঢেলে যাচ্ছি। সেই আগুনেই জায়গাটা আলোকিত হয়ে আছে। বেশ খানিকক্ষণ পর বৌদিমণির স্বামী মাটির তলা থেকে কি যেন টেনে টেনে বের করলো। আমরা সবাই বিস্ময়ে তাকিয়ে দেখলাম একটা লম্বা হাড়। এখনো জীবজন্তু হাড় নয়, মানুষের হাড়। হ্যাঁ, মানুষের হাড়। ততক্ষণে বৌমণির দিকে তাকিয়ে দেখি সে মাটিতে শুয়ে অজ্ঞান হয়ে গেছে। তারপর দেখলাম যজ্ঞের আগুনের উপরে সেই কুণ্ডলীটা ভেসে ভেসে আরো উপরের দিকে উঠে আকাশে মিলিয়ে গেল। আর তারপরেই একটা রাতচরা পাখি কর্কশভাবে ডাকতে ডাকতে মাথার উপর দিয়ে উড়ে গেল। তপনকে বললাম, তপন, বাড়ির সবাইকে ডাকো এবার। বাড়ির সবাই জেগেই ছিল। তপন গিয়ে বলতেই সবাই নিচে নেমে এলো। তাদের সবাইকেই বৌমণির স্বামীর দিকে আঙুল তুলে দেখালাম। সে তখন হাড়গুলোর সামনে জবুথবু হয়ে বসেছিল। আমি বৌমণির কপালে যজ্ঞের আগুনের ভস্যের টিকা লাগিয়ে দিলাম, আর তার গায়ে মন্ত্রপুত জল ছিটিয়ে দিলাম। গোলাপিকে বললাম যে ওকে ধরে ঘরে নিয়ে যেতে। তপনের সাহায্যে গৃহকর্তাকে বললাম, দেখেছেন আপনার ছেলের কীর্তি? এর পাপেই আপনাদের বংশবৃদ্ধি হচ্ছে না, আর আপনারা আপনাদের বউয়ের উপর দোষ চাপাচ্ছেন। হ্যাঁ, এখনো সময় আছে।
এখনো সময় আছে। আপনারা যদি ব্যবস্থা না নেন তাহলে এই প্রেতাত্মার সাপেই আপনাদের বংশ একেবারে নির্বংশ হয়ে যাবে। একথা শুনে ওরা সবাই আমার পায়ে পড়ে গেল, পায়ে মাথা করতে লাগলো। দাদিমা পর্যন্ত আমার পায়ে মাথা ঠুকছে। बचाइए गुरुजी, बचाइए, अब सब कुछ कर सकते हैं। मेरा परिवार को बचाइए, आपको जो चाहिए वही मिलेगा। हमें हमें इस पाप से बचाइए। এত বয়স্ক মানুষ একজন আমার পায়ে মাথা টুকছে দেখে আমার খারাপ লাগলো। বললাম, হা কি করছেন কি? উঠুন উঠুন উঠুন, আপনি উঠুন। কিন্তু আপনার নাতি যে পাপ করেছে তার শাস্তি তাকে পেতেই হবে। এখন ও যদি কিছু ক্রিয়াবিধি যেগুলো আমি বলে দেব সেগুলো মেনে চলে ভালো, নয়তো চিরকালের মতো এরকমই জবুতবু হয়ে থাকবে। আপনাদের বংশে বাতি দেবার মতো কেউ থাকবে না, বুঝতে পারলেন? আমি যা বললাম সেটা তপন হিন্দিতে ওদের বুঝিয়ে দিল। আমি আরো বললাম, ওই হাড়গুলো যেন আগুনে পুড়িয়ে সেই ভস্য গঙ্গায় বিসর্জন দেওয়া হয়, না হলে ওই আত্মা মুক্তি পাবে না, আবার ওই বাড়ির চারপাশে ঘুরে বেড়াবে। আমি ওই জড়ো করা হাড়গুলোর ওপর মন্ত্র পড়ে দিলাম। কয়েকটা জবা ফুল ওই হাড়গুলোর ওপর নিজে থেকেই ছিঁড়ে পড়ল। বাতাসে কার যেন একটা দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। সেখানেই আগুন জ্বালানো হলো। হাড়গুলো যখন পুড়ে ছাই হয়ে এসেছে তখনই একটা রাত চড়া পাখির কর্কশ ধ্বনি শোনা গেল। বাড়ির পুরুষ মানুষরা সবাই ওই অস্থি একটা কাপড়ে বেঁধে নিয়ে গঙ্গার দিকে গেল। তখন অনেক রাত, অমাবস্যার অন্ধকার, চারিদিকে নিঝুম। একটা মশাল জ্বালিয়ে সবাই চলছে আর মাঝে মাঝে বলছে, মনটা খারাপ হয়ে গেল। কোথাকার কোন গ্রামের মেয়ে আর কোথায় এসে তার শেষকৃত্য হচ্ছে। এই তো জীবন। মানুষের জীবনটা এইরকমই। কোথায় যে কার ঠিকানা লেখা থাকে তার ঠিক নেই। ওই দুঃখিনী মেয়েটা জীবনে একটাই বড় ভুল করেছিল, আর সেই ভুলই তাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে গেল। সে জীবনে কিছুই ভোগ করতে পারল না। মাটির নিচে শুয়ে সে কত দীর্ঘশ্বাস ফেলেছে। তার আত্মা অতৃপ্ত। আমি চেয়েছিলাম ওই অতৃপ্ত আত্মা মুক্তি পাক। কিন্তু আত্মার প্রতিহিংসা বড় ভয়ানক। যে বা যার কারণে তার মৃত্যু হয়েছে তার উপর সে প্রতিশোধ নেবেই। অপঘাতে মৃত্যু হলে আত্মা মুক্তি পায় না। আমি যতই চেষ্টা করি না কেন সে তার প্রতিহিংসা চরিতার্থ করবেই। আর যদি সে এ জন্মে তার প্রতিশোধ কামনা পূর্ণ না করতে পারে তাহলে 7 জন্ম ধরে সে এই পৃথিবীতে আসবেই, আর কোনো না কোনো জন্মে তার মনস্কামনা পূরণ করবে। বিশেষভাবে শাস্ত্রে বলে যে স্ত্রী হত্যা মহাপাপ। সেই স্ত্রী প্রেতাত্মার প্রতিশোধ স্পৃহা যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা আমি নিজের চোখে দেখলাম। আমরা প্রায় শ্মশানের কাছাকাছি এসে গেছি। এমন সময় একটা বিরাট কালো রঙের পাখি আমাদের পিছু নিল। পাখিটাকে ওরা কেউ দেখতে পায়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে আমাদের সঙ্গে সঙ্গে কেউ চলেছে। বৌমনির স্বামী সুরাজলাল গঙ্গার ধারে সেই কাপড়ে মোড়া অস্থিটা বিসর্জন দিতে যাবে এমন সময় ওই বিরাট পাখিটা এসে তার মাথায় দিল একটা ঠোক্কর। ক্যাঁ ক্যাঁ করতে করতে তার ঘাড়ে বসে তাকে ঠেলে জলে ফেলে দিল। শ্মশানের পাশ দিয়ে যে গঙ্গা বইছে তা খরস্রোতা। এখনকার হরিদ্বারের গঙ্গা দেখে তুমি কল্পনাও করতে পারবে না তখন গঙ্গা কেমন ছিল।
আর সেই প্রবল স্রোতে সঙ্গে সঙ্গে সুরাজলাল ভেসে গেল। পাখিটা ক্যাঁ ক্যাঁ করে ডাকতে ডাকতে উড়ে গেল। সবাই হই হই করে উঠলেও কারো কিচ্ছু করার ছিল না। সেই অন্ধকারে, সেই স্রোতে সে কোথায় ভেসে গেল কারো নজরেও এলো না। বাকি সবাই ওই পাখিটাকে দেখেছিল ধাক্কা মারার মুহূর্তে, কিন্তু ভালো করে কিছু বুঝতে পারেনি। তারা ভাবলো তাদের ছেলে পা পিছলে জলে পড়ে গেছে। ওহ, কি ভয়ঙ্কর! তারপর আপনি কি করলেন? কি আর করব, যে পাপ করে তাকে শাস্তি তো পেতেই হয়। তারপর দিন সেখান থেকে পাত্তারি গোটাতে চেয়েছিলাম, কিন্তু তারা আমাকে ছাড়তে চাইল না। সব ক্রিয়াকর্ম করে শান্তি সস্তায়ন করে তবে সেখান থেকে মুক্তি পেলাম। তবে শুধু শান্তি সস্তায়ন নয়, বলেছিলাম অন্তত 1 বছর ধরে দরিদ্র নারায়ণের সেবা করতে হবে। 1 বছর পর তীর্থযাত্রা করলে তবে এই বাড়ির পাপ কিছুটা মোচন হবে। বাড়ির বড় ছেলের মৃত্যুতে গোটা বাড়ি শোকে ভেঙে পড়েছে। আমি যা বললাম সেটাই তারা মেনে নিল। কিন্তু বৌমণি, তারও তো কপাল পুড়ল। সে তো বিনা দোষে শাস্তি পেল, সারা জীবন তাকে বৈধব্য পালন করতে হলো তো। হ্যাঁ, এই তো হয় আমাদের সমাজে। দোষ করে একজন আর তার ফল ভোগ করে আরেকজন। বিশেষভাবে আমাদের সমাজের মা বোনেরা সারা জীবনই কেউ কেউ কষ্টে কাটায়। তবে তাদের আমি একটা পরামর্শ দিয়ে এসেছিলাম, সেটা তারা মেনেছিল কিনা অবশ্য জানি না। কি পরামর্শ? বলেছিলাম বৌমণি অতীব সুলক্ষণযুক্ত লক্ষ্মী স্বরূপা একটি মেয়ে। তাকে এই বাড়িতে রাখলে তার পুণ্য বলেই আস্তে আস্তে বাড়ির দোষ কেটে যাবে। বাড়ির কর্তার একটি মাত্র পুত্র সন্তান ছিল, যে মারা গেল, কিন্তু তার ভাইয়ের একটি ছেলে ছিল। তারও বউ মারা গিয়েছিল। আমি পরামর্শ দিয়েছিলাম ওই ছেলেটির সাথে বৌমণির বিয়ে দিতে, তাহলে তাদের বংশ রক্ষাও হবে, মেয়েটিও নতুন জীবন পাবে। জানো তো, এইরকম প্রথা ভারতের কোথাও কোথাও আছে। বাড়ির বিধবা বউকে তার দেওর বিয়ে করে। কিন্তু আপনি পরামর্শ দিলে কি হবে? ওরা কি সেটা মানতে পারবে? ওইসব দেহাতি গ্রামের লোকজন খুব রক্ষণশীল মানসিকতার হয়। সে না মানলে ওদের বংশ ধ্বংস হবে। হ্যাঁ, কি হয়েছে সেটা তো আমি জানি না। পরে একবার বদ্রীনাথ ধামে গিয়েছিলাম, কিন্তু ওই দিকে যাইনি। তুস, আপনি যেতেই পারতেন, তাহলে ব্যাপারটা জানা যেত। আপনি গল্পগুলো শেষ করেন না, একটা কৌতূহল জিইয়ে রাখেন। তুহ, ওঠো হে বিভূতি, ওঠো, গল্প শেষ, এবার যেতে হবে, ওঠো। না 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 না, দাঁড়াও 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 দাঁড়াও। তারপরে তপনের কি হলো? অত দূরে একটা বাঙালি ছেলে, মানে সেই জন্য একটু জানতে ইচ্ছে করছে। আসার আগে তপন আর গুলাবি আমায় প্রণাম করলো। আমি তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তারা জীবনে সুখী হবে। তপনকে ওরা বাড়ির ছেলের মতোই দেখত। ওর সাথে গুলাবিকে বিয়ে দিতে ওদের বলে এসেছিলাম। কিন্তু আরেকটা কথা আপনি কিন্তু ঠিক পরিষ্কার করলেন না। যদিও আমার আর এখানে দেরি করতে ইচ্ছা করছে না, আকাশের অবস্থা ভালো নয়, আবার ঝড় বৃষ্টি উঠলে যে কোনো সময় তখন বাড়ি ফেরা মুশকিল হয়ে যাবে। আসবে না, আমি বলছি আসবে না। এখন বৃষ্টি আসবে না। তোমরা বাড়ি ফিরে যাবে, তারপরে রাতে আবার বৃষ্টি, আর কাল থেকে প্রখর রোদ। তোমরা ফেরা পর্যন্ত বৃষ্টিকে আটকে রাখতে পারবো আমি। হারানাথ এমনভাবে বলল যেন সে আবহাওয়া বিশেষজ্ঞ। সে এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে মাঝে মাঝে। আমি কিশোরীর দিকে তাকিয়ে বললাম, শোনো হে, ঠাকুর মশাই বলেছেন আমাদের জন্য বৃষ্টিকে আটকে রেখেছেন, তার মানে উনি এখন আমাদের ছাড়তে চাইছেন না। তাহলে গল্পের শেষটুকু শুনে যাই। ঠাকুর মশাইয়ের তো নাকি অনেক ক্ষমতা, তিনি বৃষ্টিকে আটকে রাখতে পারেন। তাহলে ঠাকুর মশাই একটা কথা তো বলতেই হয়। আপনি গল্পের শুরুটা করেছেন ঝড় বৃষ্টি নিয়ে,
সেই ঝড় বৃষ্টির জন্যই আপনার তীর্থযাত্রা হলো না। আচ্ছা, তখন আপনি বৃষ্টিকে আটকাননি কেন? তাহলে তীর্থযাত্রায় আপনার তো বিঘ্ন ঘটতো না। না না, হবে না তো। জানো তো, নিয়তিকে কেউ আটকাতে পারে না। আমার তখন তীর্থযাত্রার যোগই ছিল না। আসলে তোমাদের তো আগেই বলেছি, আমার যতটা না তীর্থযাত্রার ইচ্ছে ছিল, তার চেয়ে বেশি ইচ্ছে ছিল কোনো দৈব জ্ঞান সম্পন্ন সাধুকে দেখা, তার সান্নিধ্যে কিছুদিন কাটানো। কিন্তু আমার নিয়তি তো তোমরা জানো। হ্যাঁ, বড় কিছু হওয়া আমার কপালে নেই। ওই যেটুকু পেয়েছি, মধুসুন্দরী দেবী বলেছিলেন আমার ভাতের অভাব কোনোদিন হবে না। তবু আমি বুঝলে সঠিক গুরুর সন্ধানে সারা জীবন কোথাও না কোথাও ঘুরে বেরিয়েছি। আসলে ওই লোকটি ঠিক বলেছিল, বাবা বদ্রীনাথ না ডাকলে তার কাছে যাওয়া যায় না। আর অদ্ভুতভাবে আমি ওই লোকটাকে মাঝে মাঝেই দেখতাম, কিন্তু তারপরই সে উধাও হয়ে যেত। আসলে এখানে আরেকটা ব্যাপার ঘটেছিল, বুঝলে। ওই মেয়েটির প্রেতাত্মা আমাকে এখানে ডেকে নিয়ে এসেছিল তাকে মুক্তি দেওয়ার জন্য। তা আমি ভাবলাম ওই মেয়েটির গ্রাম সে অচিনপুরে গিয়ে একবার খোঁজ করে দেখব, তার ভিটেতে একবার শ্রাদ্ধ করে দেখতে হবে তার অতৃপ্ত আত্মা মুক্তি পায় নাকি। তাছাড়া এই বাড়িটা দেখে আমার নিজের বাড়ির কথাও মনে পড়েছিল। তো সেই যাত্রা আর তীর্থ দর্শন হলো না। কোন মেয়ে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যার হাড়গুলো মাটির তলা থেকে পাওয়া গিয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে একটা মেয়ের গলার আওয়াজ আপনি শুনতে পেতেন রাতে ঘুমের মধ্যে, ওই ব্যাপারটা কি ছিল? ঘুমের মধ্যে স্বপ্নে আপনি কি দেখেছিলেন? স্বপ্ন? হ্যাঁ, ঠিকই বলেছ, স্বপ্ন। একই স্বপ্ন বারবার। আসলে ওই মেয়েটা আমাকে ডাকতো। হ্যাঁ, আমাকে ডাকতো। সে মুক্তি চাইছিল, বহুদিন ধরে তার আত্মা চাপা পড়েছিল। আমি তারানাথ তান্ত্রিক। আমি সেখানে যেতেই সেই আত্মা মুক্তির ইচ্ছায় জেগে উঠেছিল। আপনি ঠিক করে বলুন তো, ওই মেয়েটা কি করে মারা গিয়েছিল? ওর হাড়গুলো ওখানে চাপা দিয়েছিল বাকি? সেটা এখনো বোঝনি? সবই হলো ওই সুরাজ লালের কাণ্ড। ওই যে তপন আগেই বলেছিল, সে শুনেছিল সুরাজ লালের আগে একটা বিয়ে হয়েছিল, কিন্তু তার বউয়ের যে কি হলো কেউ তারপরে আর কিছু জানে না। আসলে সুরাজলাল একবার কলকাতায় বা বাংলার কোথাও একটা গিয়ে একটা মেয়েকে ফুসলিয়ে নিয়ে এসেছিল। বিয়ে করেছিল কিনা জানি না, কিন্তু তার বাড়ির কেউ সেটা মেনে নেয়নি। এবার সুরাজলালের সব রাগ গিয়ে পড়ে মেয়েটার ওপর। সে মেয়েটাকে তাড়িয়ে দিতে চাইলেও সে যেতে চায় না। এরপরে মেয়েটার উপর অত্যাচার শুরু হয়। মনে হয় মেয়েটা মার খেয়ে একদম আধমরা হয়ে গিয়েছিল। তখন সুরজলালও মরে গেছে ভেবে ওই গাছতলায় গর্ত খুঁড়ে মেয়েটাকে পুঁতে দেয়। বাড়ির সবাই যেহেতু মেয়েটাকে তাড়িয়ে দিতেই চাইতো, তাই তারা আর কোনো খোঁজ খবরও করেনি। আর বেচারি মেয়েটার দিক থেকে খোঁজ খবর করার কোনো উপায়ই ছিল না। এই কথাগুলো আমাকে কেউই বলেনি, তবে আমি অনুমান করে নিয়েছি ওই মেয়েটার আত্মাই আমার কাছে করুণ সুরে আরতি জানাতো তাকে মুক্তি দেবার জন্য। তারপরের ঘটনা তো তোমরা জানো, যে সেই আত্মা নিজেই নিজের মুক্তির পথ খুঁজে নেয়। সুরাজলালের দ্বিতীয় বউটার উপর অত্যাচার শুরু হতে সে সুযোগ খুঁজতে থাকে কিভাবে প্রতিশোধ নেবে। প্রথমে সে বউমণির দেহে ঢুকে সুরাজলালকে মারতে চেষ্টা করে, কিন্তু বউমণি তো ভালো মনের মেয়ে, আর আমি তাকে রক্ষা করছি, তাই সে বেশি কিছু করতে পারেনি। তাই প্রেত তাড়ানোর যজ্ঞ করতে সে বউমণির দেহ ছেড়ে একটা পাখির দেহ আশ্রয় করলো। আর তারপরের ঘটনা তো তোমরা জানো। আপনি কি করে জানলেন যে সূর্যই এসব ঘটনা ঘটিয়েছে? আরে, এ তো স্বাভাবিক ব্যাপার।
সুরাজি ওই মেয়েটাকে ফুসলিয়ে নিয়ে এসেছিল, তারপর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আর সুরাজি তো দুটো গুন্ডা নিয়ে গঙ্গার ধারে আমাকে মারতে গিয়েছিল, মনে নেই? আগেই তো বলেছি। তখনই তো ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, কিন্তু প্রেতাত্মার প্রতিহিংসা তো আমি আটকাতে পারি না, সে ক্ষমতা আমার নেই। যাক, আপনি একটা কথা তো স্বীকার করলেন যে একটা ক্ষমতা আপনার নেই। চলো এই বিভূতি, ঠাকুরমশাই আবার আমাদের জন্য বৃষ্টিকে আটকে রেখেছেন। সে আবার কখন আমাদের ওপর প্রতিশোধ নিতে ঝরঝর করে আমাদের মাথার ওপরই ঝরতে শুরু করে। তার আগে বাড়ি ফিরে চলো চলো। ও আচ্ছা, তা তোমরা বুঝি আমার কথাটা বিশ্বাস করলে না? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, পরের দিন যখন আসবে তখন বলবে। হ্যাঁ, যাও, এখন বেরো। দুর্গা দুর্গা। আমরা বাইরে বেরিয়ে এলাম। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। শোনো, এই ব্যাপারটা প্রমাণ করার কোনো উপায় নেই। আবহাওয়াবিদরাও কখনো সঠিক ভবিষ্যৎবাণী করতে পারেন না। সুতরাং এক্ষেত্রে বাড়ি পৌঁছে যাওয়ার পর বৃষ্টি আসলে তারানাথকেও আমরা ভুল প্রতিপন্ন করতে পারবো না। তাই এখন চলো, বৃষ্টি না এলেও রাত অনেক হয়েছে, না হলে আবার কোন প্রেতাত্মা টেতাত্মা চলে আসে। হ্যাঁ।